বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন ভয়েস বাংলার সম্পাদক, বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং বলা যেতে পারে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত ক্রিয়াশীল এবং প্রভাবশালী একজন মানুষ মোস্তফা ফিরোজ, এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে নানা রকমের সংকট আছে, অনেকে অবশ্য কোনো সংকট নেই বলেও বলে থাকেন। সো সংকটটা রাজনীতি যদি বলি, অর্থনীতি যদি বলি, বহিঃসম্পর্কের কথা যদি বলি, পাহাড়ের কথা যদি বলি, কোন সংকটটাকে আপনাদের কাছে এই মুহূর্তে প্রধান মনে হয় মিস্টার মোস্তফা ফিরোজ? আমার কাছে মনে হয় যে আসলে জনজীবনে যে এখন সর্বগ্রাসী একটা শূন্যতা, সেটাই হচ্ছে মানে বড় সংকট। এই শূন্যতা মূলত একটা রাজনীতির শূন্যতা, এই শূন্যতা অর্থনীতির শূন্যতা, এই শূন্যতা কোনো দিক নির্দেশনা আসলে নেই যে মানুষের কাছে যে সামনে সে এগোবে, মানে কোথায় এর শেষ, এর কোনো দিশা মানুষ পায় না। সেই কারণে মাঝে মধ্যে হয়তো বুয়েটের ঘটনা নিয়ে মানুষ একটু চমকায়, তারপরে বান্দরবনের ঘটনা কি হলো একটু করে, কিন্তু আপনি রিপোর্টটাও কিন্তু আপনি চিন্তা করেন যে এইগুলি মনে হয় যেন অনেক সময় মনে হয় যেন ফেব্রিকেটেড। বুয়েটটা হঠাৎ করে কেন অশান্ত হবে, বান্দরবনও বা অশান্ত কেন হলো, আর হঠাৎ করে যারা বেনজিরকে সামনে নিয়ে আসলো তারাও কেন নিয়ে আসলো, এটাও কিন্তু বোঝা যায় না। মানে এমন এমন সব জায়গাগুলো থেকে জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলোর উপরে আপনি কি মনে করছেন যে মৌলিক সমস্যা যেখানে বা মূল সংকটকে আড়াল করবার জন্য এই সমস্যাগুলো? বিষয়টা তো তাই হয়ে যাচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বড় সংকটটা হলো গণতন্ত্রহীনতা। গণতন্ত্রহীনতা না থাকলে কি হয় হলো এটা, এই যে পুরো রমজান মাস জুড়ে যেই জিনিসপত্রের দাম নিয়ে যেই পরিস্থিতি হলো, গরুর মাংস নিয়ে যে নাটক হলো, সেগুলো নিয়ে কথা বলার কেউ নেই। তারপরে ধরেন এই যে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না, কেমন হওয়া উচিত, এগুলি নিয়ে কথা বলার কোনো জবাবদিহির জায়গা নেই, জবাব কেউ দিচ্ছেও না। আজকে সবচেয়ে বড় কথা হলো যে দেখেন আজকে দুদকের আইনজীবী বলছেন বেনজির আহমেদের এটার ব্যাপারে, বলছে যে ওই যে এটা কোনো কি জিন পরির মানে বিশ্বাস করতে হবে, মনে হচ্ছে যে এটা তেমন কোনো ঘটনা না, পত্রিকায় উঠলেই আমাদেরকে ঝাঁপায় পড়তে হবে, এটা না, মানে এটা কোনো ব্যাপারই না। আমরা জানি এর চেয়ে অনেক ছোটোখাটো বিষয় নিয়েও যদি মানে উন্নত দেশে বা উন্নত দেশ বাদ দিলাম, আমরা আশেপাশে দেশগুলোতে যদি এরকম সংবাদ প্রকাশ হতো, এটা হইচই পড়ে যেত, এই নিয়ে তদন্ত শুরু হতো, নানা পক্ষ জবাব দিত, কিন্তু এখানে দেখি কোনো রেসপন্স নেই। সেই জন্যই বলি যে এর মূল কারণটা হচ্ছে গণতন্ত্রহীনতা। গণতন্ত্রহীনতার কারণে মানুষ জিনিসপত্রের দাম বাড়ছে, কেন বাড়ছে, এটার কমিটমেন্ট কী ছিল, কেন হলো না, পণ্যের এত শুল্ক ছাড় দেওয়ার পরেও যে সমস্ত পণ্যগুলোতে ছাড় দেওয়া হলো সেগুলো কেন বেশি বেশি করে আরও বাড়লো, সেগুলো কোনো কারণ নেই। তারপরে এই যে বুয়েটের পরিস্থিতিটা, মানে কার কাছে আমি মানে খবরটা জানবো বা মানে প্রশ্ন করে শুনবো তেমনটা নেই। ধরেন এই পার্লামেন্টে তাহলে আমি অপেক্ষায় থাকলাম, আচ্ছা ঠিক আছে যাই হোক না কেন আমরা একটু অপেক্ষা করি, দেখি পার্লামেন্ট সেশন আসুক, তারপরে সেখানে আমরা নিশ্চয়ই সরকারের মানে জবাব শুনবো, সেখানে প্রশ্ন, এটা কি কেউ মনে করে যে সেখানে একটা সঠিক প্রশ্ন হবে, সরকার জবাব দেবে বা সেখানে একটা ডিবেট হবে? সেটাও কিন্তু নাই। তাহলে একটা সর্বগ্রাসী একটা আমরা শূন্যতার মধ্যে আছি যে আমরা সামনে আমরা কোন পথে চলছি, কিভাবে চলবো, তার কিন্তু আমরা দিক নির্দেশনা পেলাম না। সর্বশেষ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, তাতেও একটু অপেক্ষা করলাম যে ঠিক আছে আগামী উনি হয়তো আগামী বছরগুলোতে মানে জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাও আমরা কিন্তু কোনো পাইলাম না। শুধু হচ্ছে অতীতের এই যে আমরা এইটা করছি ওইটা করছি এটা করছি, এই সমস্তগুলো তো আমরা মনে করি না এটা যথেষ্ট। তাই যদি হতো তাহলে তো আমরা আমাদের আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন দেখতাম, হাহাকার দেখতাম না, মানুষের এত কষ্ট দেখতাম না। আপনি আজকে দেখেন যে আগারগাঁওয়ের একটা তালতলার একটা ঘটনা আমি বলি যে 3 বছর আগে চাকরি হারানো পিতা, সে মানে অসহ্য হয়ে সে তার 2 বাচ্চাকে মারার চেষ্টা করলো, একজন মারা গেল, তারপর নিজে সে মানে আত্মঘাতী হলো। এটাকে মনে হচ্ছে যেন একটা ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা না,
এটা দিয়ে আপনি সমাজকে বুঝতে হবে যে তার মানে এরকম বাস্তবতা মানুষের ঘরে ঘরে আছে। আমরা কিন্তু এইগুলি অ্যাড্রেস করতেছি না, এবং এটা মনে করি যে আচ্ছা এরপরে নেক্সট কী হয়, নেক্সট কী হয়, কিন্তু প্রতিটা ঘটনা তো একটার সাথে একটা সম্পর্কযুক্ত। এগুলো দিয়েই তো বোঝা যায় যে আমরা আমাদের সোসাইটিতে আমরা কী অবস্থার মধ্যে আছি, কত পরিমাণ বেকারত্ব, কত পরিমাণ মানুষ কর্মহীন, মানুষ যে চলতে পারছে না। অথচ আমরা শুনি মন্ত্রীদের কাছ থেকে যে কি মানুষের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, কেউ মানে বাজারে যে মানে খালি হাতে ফেরে না, এরকম শব্দগুলি যখন শুনি আর পাশাপাশি যখন নাকি এই খবরগুলো সামনে আসে তখন তো আমরা মিলাইতে পারি না। তা এখন সেই কারণে আমি বললাম যে একটা মানে এত বিশাল শূন্যতা। তারপরে দেখেন বিরোধী দলও বা কী করবে, মানে আমরা কি মনে করতে পারি আচ্ছা ঠিক আছে সরকার তো কিছু করলো না, বিরোধী দল নিশ্চয়ই এমন কিছু করবে যেটি করার মধ্য দিয়ে মানুষ সংগঠিত হবে? না, কারোর উপরই কিন্তু মানুষ আস্থা নেই। কেননা গত আপনার 14-15 বছরে বিরোধী দলও জনগণকে সংগঠিত করে এমন কোনো আন্দোলনের নির্দেশনা দেননি যে না মানুষ একটা বিকল্প শক্তির উপরে আস্থা রাখতে পারছে যে না তারা একটা ঠিক পথে নিয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে না সরকার না বিরোধী, এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিটা মানে একটা জাতির জন্য সাংঘাতিক রকম অমঙ্গল। আপনি দেখেন অতি সম্প্রতি দুটি ভয়ঙ্কর ঘটনা। বুয়েটের মতো প্রতিষ্ঠান যেখানে গত 4 বছর কোনো টু শব্দ নেই, আবরারের ঘটনাটা মানুষ অনেক মানে শোক সত্ত্বেও আস্তে আস্তে ভুলতে যাচ্ছিল, সেই ভোলা জিনিসটাকে আপনি সামনে নিয়ে আসলেন। হঠাৎ করে 6 জন শিক্ষার্থী চায় রাজনীতি হোক, দেখলাম বুয়েটের 6000 শিক্ষার্থী চায় না, হাইকোর্ট রায় দিল হচ্ছে 6 জনের পক্ষে। তাহলে আপনি দেখেন পরিস্থিতিটা কি, সরকার প্রধান বা উচ্চ পর্যায় থেকে আমরা এটার কোনো অথচ সরকার প্রধানের নির্দেশেই 4 বছর আগে ওই বুয়েটের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, এবং নিষিদ্ধ হবার পর আমরা যারা মানে একটু রাজনীতি সচেতন, আমাদের কাছে বিষয়টা ভালো লাগেনি। আমরা চেয়েছিলাম যে একটা সুস্থ রাজনীতির উদ্ভাবক, তারপরেও মনে করলাম যে না মন্দের থেকে ভালো অন্তত সবাই নিরাপদে থাকবে, কারণ এখনও ছাত্র রাজনীতির মাঠটা খুলে দিলে এটা একটা আবার সেই আগ্রাসী তৎপরতা হবে, এটা হবে ছাত্রলীগের রাজনীতির নামে হবে একটা উদ্ধত্তের একটা নীতি। ফলে এতে সাধারণ ছাত্ররা জিম্মি হয়ে যাবে, প্রশাসন জিম্মি হয়ে যাবে, এবং 8-10টা বিশ্ববিদ্যালয়ে যা যা হয় তাই হবে। আমরা দেখলাম অবাক কাণ্ড যে ঠিক তাই হচ্ছে, এবং এই ব্যাপারে কোনো সরকারের কোনো বক্তব্য নেই। আচ্ছা এটা হইতে হইতে আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামে ঘটনাটা ঘটলো। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটা এই যে কেএনএফ কোথা থেকে আসলো, কিভাবে ট্রেনিং পাইল, তাদের ছবিতে দেখি যে খুব চকচকা অস্ত্র, আর উদ্ধার হওয়া অস্ত্র দেখি জং ধরা মরিচা পড়া কেমন যেন। তারপরে তার প্রধান সমন্বয়ককে তার বাসা থেকে আলমারির মধ্যে থেকে বের করে ধরা হলো। মানে এই অভিযানগুলো, বা আমরা তো পার্বত্য চট্টগ্রামে অতীতে দেখেছি যে শান্তি বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনী কী ধরনের অপারেশন করে, তাদের কী ধরনের প্রস্তুতি, এটা কেন উদ্ভব হলো একটা মানে পার্বত্য জনগোষ্ঠীর যারা 5ম স্থানে আছে বম, তারা এত শক্তি সঞ্চয় করলো, এটা কি কোনো ইঙ্গিত ছাড়া? এক মন্ত্রী বলতেছে যে না এটা বিচ্ছিন্ন ঘটনা, আর এক মন্ত্রী বলছে যে পাশের দেশের ইন্ধন আছে। পাশের দেশটা তো কোনটা? 2টা দেশ আছে, একটা ভারত আর একটা মিয়ানমার। তাহলে কি মিয়ানমারের ইন্ধন নাকি ভারতের ইন্ধন? পরিষ্কার করলো না। মানে আমি বলছি জিলু আপনার প্রশ্নের যে একটা এমন একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আমরা কিছুই বুঝতেছি না যে কোন দিকে যাচ্ছে। তার মধ্যে দেখেন তার আগে দিয়ে বেনজির সাহেবের যে ঘটনাটা, এমন একটা গ্রুপ এই অভিযোগটা সামনে নিয়ে আসলো যাদের উপরে কোনো আস্থা নেই, তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, তারা আবার একদম তথ্য প্রমাণ সহ বিষয় নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই কর্নার থেকে কেন এই বিষয়টা সামনে আসতে হলো এটাও বোঝা যাচ্ছে না। আচ্ছা আসলো, তারপরে তো রাষ্ট্র তো রেসপন্স করবে, সরকার তো আছে এখনো, তাই না? তো সরকারের অভিযুক্ত যে ভাষায় ছোট্ট করে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাও কিন্তু হাস্যকর, খুবই হাস্যকর। মানে এটা তাচ্ছিল্য আমি কোনো পাত্তাই দিলাম না। হ্যাঁ, কিন্তু এটা তো উনি দায়িত্বশীল একটা, যেহেতু উনি আইজিপির দায়িত্বে ছিলেন, ওনার জায়গা থেকে তো এটা রেসপন্স করে এটা জবাব দেওয়ার দরকার ছিল, তাই না? উনি তো দায়িত্ব পালন করছেন। আর ওনার যেই বিষয়গুলোকে ইন্ডিকেট করা হয়েছে, সম্পত্তি অর্জন, একজন সারা 37 বছরে চাকরি জীবনে
যার 2.25 কোটি টাকা উপার্জন, সে কিভাবে শত শত কোটি টাকার মালিক হয়, এটার যে একটা প্রপার যে জবাব দেওয়ার সেটা উনি মনে করলেন না। এবং কোনো সংস্থা এটা নিয়ে তদন্ত করে তারা যে বলবে যে আমরা অবিলম্বে এটার ব্যাপারে জবাব দেব, জনগণকে এটা জবাবদিহি করলো না। তাহলে একজন সরকারি চাকরিজীবী যখন কি শত শত কোটি টাকার মালিক হন, যেমন জিল্লুর ভাই আমার সামনে আছেন, উনি যদি শত শত কোটি টাকার মালিক হন, তাহলে বোঝা যাচ্ছে যে এটা এই টাকার মালিক উনি না, এটা তাহলে জনগণের, রাষ্ট্রের টাকা না, কোথা থেকে আসলো? এটা তো অনুসন্ধান করার দাবি এবং অধিকার মানুষের আছে, আমরা জনসাধারণ যারা পাবলিক তাদেরও তো আছে। তো সেই জবাবটা কে দেবে? উনি দিবেন নাকি রাষ্ট্র দেবে? প্রশ্নটা থাকলো যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, সরকার এই বিষয়ে কেন কোনো কথা বলছে না, কোনো উদ্যোগ নিচ্ছে না কেন, সেই প্রশ্নটা থাকলো। উত্তরটা আপনার কাছ থেকে আমি পরে শুনবো। মেজর জিল্লুর রহমান। সংকট অনেকগুলো। ফিরোজ সাহেব উনি প্রথিতযশা একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। উনি প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে আই উড লাইক টু অ্যাড ওনার সাথে কিছু বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে রাজনৈতিক একটা সমস্যা আমাদের ভিতরে আছে, এটা শুধু আমরা উপলব্ধ করি তা না, এটা সারা বিশ্ব জানে যে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। তারপর আসি বুয়েটের কথা এই কারণে বলছি, একটা ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি এই 3-4 দিন আগে, আমি আশা করছি যে উনি শুনতেছে আমার কথা, আমাকে বলে জিল্লু ভাই আমার সাথে যারা পড়াশোনা করছে, আমি তাদের বললাম যে বুয়েটের ছাত্র বুয়েটে যারা পড়ে, এটা তাদের রাজনীতি করার দরকার নাই, তারা রাস্তাঘাট করবে, তারা স্থাপনা করবে, তাদের সবার তো রাজনীতি করার দরকার নাই, রাজনীতি করার লোক আলাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তারা রাজনীতি করুক। সত্য কথা, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা দুজনই দেখতে পারবেন। আমি বলেছি ব্যাকবেঞ্চার যে দেখেছে, জাস্ট এইভাবে লিখেছি যে আমার সামনে ক্যারিয়ার গঠনের বা ভালো কোনো রেজাল্ট করার সম্ভাবনা নাই, সে দেখছে যে এক রাজনীতি ছাড়া আমার ক্যারিয়ার আর কোনোটা জায়গায় ভালো দেখা যাচ্ছে না। তাছাড়া দেশের শীর্ষস্থানীয় মেধাবীরা বুয়েটে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, আমি চান্স পাইনি। সুতরাং আমার ক্লাসমেট যারা সেখানে চান্স পেয়েছে জানি তারা সর্বসেরা, তো তারা তো রাজনীতির জন্য না। যেমন আমি বলি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যেহেতু আমার পরিবারে অনেকে প্রশাসনে আছে, তো তারা বিভিন্ন জায়গায় ওই ডেপুটেশনে গেলে ওই ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারদের সাথে ডিল করতে গেলে তারা বলে যে আমরা আপনাদের সে মেধাবী ছিলাম, এখন আমাদেরকে আপনারা ছড়ি চালান। আবার ডাক্তারদের সাথে ডিল করতে গেলে ডাক্তাররাও তাই বলে যে আমরা আপনাদের সে মেধাবী ছিলাম, এখন প্রমোশনও আপনারা আমাদের আগে, আর আমাদের উপর আপনারা ছড়ি চালান। তা ওইখানে হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে যে ব্যাকবেঞ্চার সে যে এখন যে স্ট্যান্ড করে আসছে, ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড, ফোর্থ স্ট্যান্ড, এটা বোর্ডের ভিতরে, এই ছেলের বা এই ছাত্র বা ছাত্রীর তার তো রাজনীতি করার সময় নেই। আর এই ধরনের মেধাবী যারা, আপনারা দুইজন আছেন, আমি যাদের কাছে প্রশ্ন করতে পারি, কোনো গার্জিয়ান এই ধরনের সন্তানদের রাজনীতি করতে দিবে না। কারণ রাজনীতি তো আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে ফেলেছি। এখন যারা রাজনীতি করে, এখন যারা ছাত্র রাজনীতি করে, আমি তো খোলাসা করে বলতে চাই যে এটা তো ছাত্র রাজনীতি, সেই যে গৌরব গাথা, যে গৌরবের ইতিহাস, সোনালী ইতিহাস আমাদের প্রবীণ ছাত্র রাজনীতি যারা করতেন রেখে গেছে, সেটা তো হারিয়ে গেছে। এখন তো ছাত্র রাজনীতি করে বা ছাত্র নেতা দেখলে মানুষ ভয় পায়, গুন্ডামির ভয় পায়। কেন? একবার খুলনায় 14 সালের দিকে মনে হয় প্রয়াত রাজ্জাক ভাই একদিন আমাকে রিং করছে, জিল্লু তুমি কোথায়, বাসায় আছো? আমি হ্যাঁ বাসায় আছি। শেখ রাজ্জাক আলী? হ্যাঁ, না ওই যে বাকশাল করতো, তারপরে আব্দুর রাজ্জাক। চলো ইয়েতে যশোরে একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে খুলনায় যাবো, খালেকের মেয়র ইলেকশন, ওখানে নামলাম। ওখানে যশোরের টিপু সুলতান আসছিল, ওখানে মারা গেছে, তো আসছিল খান টিপু সুলতান। হ্যাঁ, ওখানে আসার পরে উনি দুঃখ করে বলছে যে আমার আওয়ামী লীগের লোক আমাকে এখন হেনস্থা করতেছে। উনি অনেক আগে থেকে এমপি, খুব জনপ্রিয়, ফিরোজ ভাই জানেন। ওখান থেকে যে টাউন হলে ওখানে দেখে অনেক গাড়ি, চাকলা কারা কি গাড়ি টাড়ি নিয়ে আসছে। আর খুলনার মেয়র, এখন বর্তমান মেয়র তালুকদার খালেক, একটা প্রাইভেট কার সবুজ রঙের পাঠিয়েছে, ড্রাইভারের নাম জাহাঙ্গীর। আমি বলে দিচ্ছি,
ওই গাড়িতে উঠবে, তোরা জোর করে ওখানে নিল। টাউন হলে উনি একটা বক্তৃতায় উঠলাম, উঠে নবড়া পীর সাহেবের ওখানে যে খেলাম, কারণ নবড়া পীর সাহেব আর রাজ্জাক ভাইদের পরিবারের ভিতরে আপনাদের ওই এলাকায় ওখানে কি বাণিজ্য ছিল অনেক আগে, গল্প টল্প করলো। খুলনায় আমরা গেলাম, তো পথে বলতেছে দেখো নিউ মার্কেট এলাকায় ছাত্র রাজনীতি যখন করতাম একটা অফিস ভাড়া নিয়েছিলাম, তো ওই ঠিক মতো ভাড়া না দিলে মালিক এসে যে কি করতো মনে হলো যে আমার কলার ধরবে, অনেক বুঝাই টুঝাই বলতাম। আর এখন ছাত্র নেতা যারা এইরকম একটা বাড়ি ভাড়া নেওয়ার পরে মালিক তো তার সামনে যাওয়ার আগে ভয়ে প্রস্তাব করে দেবে। আমাদের যে এটা সত্য, এটা হাসিনের দুঃখের কথা, আমরা যেভাবে রাজনীতি করেছি, আমরা মানুষকে গেলে তারা খুশি হয়ে কিছু সাহায্য, একটা দোকানে গেলে কিছু কনসেশন করতো, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। এখন সেখান থেকে মাইট ইজ রাইট হয়ে গেছে, তাই হচ্ছে। আপনি ভোটের মাঠে গেলে দেখছে জনগণের বা সমর্থনের বা আপনার একটা সুযোগ্য আদর্শিক একটা ছাত্র নেতা তো দরকার নাই, যে জবরদস্তি করে গেট ক্লোজ করে বলবে যে যারা যারা এই লাইনে মিছিলে আসবা তারাই হলে থাকতে পারবা, তা নাহলে কিন্তু হলে থাকতে পারবা না। ভালোবেসে যে আসে মিছিলের ব্যাপারটা তো তা না। তাহলে এখন সবাই যদি রাজনীতিবিদ হতে চায়, সবাই যদি মন্ত্রী হতে চায়, তাহলে এই যে মেশিনারি সরকারের যে আমলাতান্ত্রিক যে সিস্টেম, এটা কারা করবে? সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি একটা অনলাইনে আপনি দেখতে পাবেন যে এই বুয়েটের রাজনীতির সবাই ঘোর বিরোধী। আমি ব্যক্তিগতভাবে দেশকে ভালোবাসি, আমি চাই মেধাবী যারা তাদের রাজনীতি আসার দরকার নাই। রাজনীতি যারা করবে তারা ওই পড়াশোনার চাইতে দেশ সেবা, জনগণের সেবা, ওই বাড়িতে কোন ছাত্রের মা অসুস্থ তারে ঢাকা শহরে কোন জায়গায় রাখতে হবে, কোন ডাক্তারের ধরে ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে ধরলে কোন ডাক্তারে বললে কালকে একটা সিট হয়ে যাবে, আপনাকে ধরলে কার কাছে বলে দিলে 200 টাকা পাবে, এইগুলো তাদের কাছে তারা করুক। আর যে মেধাবী ছেলে যে গবেষণা করতে চায়, আমি আপনার সঙ্গে এখানে বোধহয় মিস্টার মোস্তফা ফিরোজ একমত হবেন না যে মেধাবীদের রাজনীতিতে আসার দরকার নেই। মেধাবীদের আসলে বেশি করে রাজনীতিতে আসা দরকার, কিন্তু একটা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বা শিক্ষা ব্যবস্থাকে তার শিক্ষা জীবনকে চিহ্নিত করে যা রাজনীতি, সেই রাজনীতি প্রতিষ্ঠানে না হওয়াই বাঞ্ছনীয়। আমি সেটাই বলছি, মেধাবীদের আপনি যেটা বলছেন আমি সেই রাজনীতিতে তো মেধা নাই, সেটা আপনি ফোর্স করে আনবেন কেন? আমি আনউইলিং, সেই জায়গায় আপনি জোর করে নিয়ে আসবেন। কে জোর করছে? যেহেতু আমি পত্রিকায় দেখলাম যে 7 বার না 8 বার ফেল টেল করছে, সেই নেতৃত্ব দিয়ে বলছে যে এখানে এই চাই, চাও অসুবিধা নাই, সব দিকে তো ব্যালেন্স থাকতে হবে। এটা গেল এই সাইডটা। আর একটা দুর্নীতির কথা আমরা শুনলাম, যে আপনি যেটা বলছেন এটা আমি একটু ভিন্ন মত অবলম্বন করি। সেটা যে কোন পত্রিকা বলল আর কোন পত্রিকা বলল না, বিষয়টা সেটা আমি বলতে চাই না। আমি বলতে চাই, ইজ দেয়ার এনি কমিশন অফ অফেন্স? সেই যে পত্রিকা, সে ABCD যার হোক না কেন, ডাজ নট ম্যাটার। ম্যাটার ইজ এটা যে আসছে এটা সত্য না মিথ্যা। এখন পাবলিক পারসেপশনটা কি হয়েছে, যে এত বড় একটা ব্যাপার, এখানে কোনো রকমের সরকারের পক্ষ থেকেও তেমন ধরনের কিছু জানা যায় না। আর স্বাধীন দুর্নীতি দমন কমিশন, তারা তো একটু জ্ঞান পেলে যে খোঁজখবর নেওয়া কথা, তেমন আমরা কিছু এখনো দেখছি না। কারণ কি? তাহলে সবাই মনে করছে যে যাই করুক না কেন, উনি ফর দি মশান সারা জীবন ছিল, এবং ফর দি মশান হয়তো উনি অনেক কিছু উনি সীমার বাইরে যে কিছু করে দিয়ে গেছে, এই জন্য উনি সীমার বাইরে যদি কিছু করে থাকে সেখানেও কিছু ওভারলুক করার মতো প্রবণতা আছে, এটাই মনে হয়। তা না হলে যে এত বড় একটা ঘটনা উনি যেটা বিশ্লেষণ করলেন সত্য, যে আমাদের চাকরিজীবীদের তো আপনারা তো কলম ধরে কয় টাকায় ইনকাম আর মাসিক খরচ বাদ দিলে কয় টাকা সাংবাদিকরা বলে দিতে পারে, আপনার NBR পর্যন্ত যাওয়া লাগে না। তো সেই জায়গায় তো একদম সোজা, নিজের লাইফ যে স্ট্যান্ডার্ড ওটা বাদ দিয়ে কি থাকে, এটা তো অসম্ভব ব্যাপার। আর এটা আপনার বিচারে আপনি মনে করছেন যে না আমি না দেখার ভান করি। এখন উট পাখির মতো যদি আপনি মাথা বালুর ভিতরে লুকিয়ে যদি মনে করেন যে ঝড় ঝঞ্ঝা কিছু হচ্ছে না, তা তো মহা ওই প্রলয় বন্ধ হবে না। আরেকটা জিনিস যে আমি বলতে চাই, যে ওই চিটাগাংয়ের কথাটা পরে আসি আপনার কাছে, ওনার কাছ থেকে ঘুরে আসি। যে আপনাকে আমি প্রশ্ন রেখেছিলাম যে এই যে দুর্নীতির ব্যাপারটা কেউ রিয়্যাক্ট করছে না কেন, সরকারি প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্র বা দুদক, কি কারণ মনে হয়? এখানে দেখেন অদ্ভুত ব্যাপার,
দুদক হচ্ছে সিলেক্টিভ। ইভেন পলিটিশিয়ানদেরও দেখছি খুব একটা বেশি কথাবার্তা না, বলছে না, মানে মন্ত্রীবর্গ তো কথা নেই। অনেক কথাই তারা মুখে রাইট, হ্যাঁ। প্রচুর কথা বলেন, কিন্তু দুদক হচ্ছে নির্দেশিতভাবে কিছু কাজ করছে। যেমন ধরেন প্রফেসর ইউনূস, তাদের কাছে এটাই হচ্ছে বিরাট ইস্যু। শ্রমিকদের টাকা মারলো। আচ্ছা, শ্রমিকদের টাকা কত মারলো? 200 কোটি টাকা। আচ্ছা, 200 কোটি টাকা পরিশোধ করা হলো। আচ্ছা, 200 কোটি টাকা কীভাবে পরিশোধ করা হলো? এই টাকা কোথা থেকে আসলো? এটা হচ্ছে দুর্নীতি। আচ্ছা, এইটা নেগোসিয়েশন করলো কে? ওই আইনজীবী। আচ্ছা, ওই আইনজীবী তাহলে কত টাকা পাইলো? এটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, মানে আপনাকে ধরেন জরিমানা করা হলো, আপনি জরিমানার টাকা দিলেও এটাও দুর্নীতি হচ্ছে। মানে এত সূক্ষ্ম তাদের কর্মকাণ্ড। কিন্তু কোনো কোনো জায়গায় চুপচাপ। সম্প্রতি 3টা ঘটনা আছে, 3টা ঘটনায় আমি কোনো রেসপন্স দেখলাম না। একটা হলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বড় আকারের মানি লন্ডারিংয়ের যে অভিযোগটা করলো টিআইবি, কোনো আওয়াজ নেই। ডেইলি স্টারে এস আলমের $1 বিলিয়ন কিচ্ছা কাহিনী সব দেখলাম। ইসলামী ব্যাংক সহ 5-6টা ব্যাংক কিভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে, কিভাবে ধার নিচ্ছে, মানে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে উদার হস্তে টিকে রাখছে। কেন? নেপথ্যে এস আলম। এই ব্যাপারেও আমি কোনো অনুসন্ধান দেখলাম না। উচ্চ আদালত দিয়ে বরং ঠেকানো হলো 8ই জানুয়ারি পর্যন্ত কোনো তদন্ত করা যাবে না। 8ই জানুয়ারির পরে আদেশটা হলো যে হ্যাঁ, এখন ইচ্ছা করলে পারবে। এই যে জানুয়ারি মাস থেকে আজকে হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত এরকম ইচ্ছা আমি দুদকের দেখলাম না যে না ঠিক আছে, এবার তো মানে উচ্চ আদালত আগে ঠেকায় রাখছিল, আমরা তো ঝাঁপ দিচ্ছিলাম বিশালভাবে, সুতরাং এখন যেহেতু উচ্চ আদালত ফ্রি করে দিল এখন আমরা ধরি না, সেটা দেখি না। কিন্তু ওয়াসার একজন মানে ধরেন উপসহকারী প্রকৌশলী, সে অবৈধভাবে 5 কোটি টাকা কীভাবে নিল, এটার ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ আছে। সেখানে অভিযান চলবে, তাকে করা হবে, তার স্ত্রী, তার শালী সব কিছু কিন্তু বের করে ফেলবে। কিন্তু এইসব জায়গাগুলোতে আমরা তৎপরতা দেখি না। আচ্ছা, গেল 2টা। আরেকটা হচ্ছে আমরা দেখলাম যে এক ধনী ব্যক্তি, সেটা হলো যে তার নামও আসলো, তিনি হচ্ছেন আজিজ খান। সিঙ্গাপুরে তিনি অধিবাসী, কিন্তু ব্যবসা হচ্ছে বাংলাদেশে পাওয়ার সেক্টরে। এগুলি নিয়েও কিন্তু কোনো বাংলাদেশের কোনো অথরিটি থেকে কোনো বক্তব্য নেই। তাহলে আজিজ খানের কি আসলে না এটা ঠিক আছে, যেহেতু গণমাধ্যমে আসছে, এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না। এস আলমের ব্যাপার না, সাইফুজ্জামান চৌধুরীর ব্যাপারও কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে বেনজির আহমেদ। এই যে 3-4টা ঘটনাটাকে দেখলে মনে হয় যে এইগুলি মনে হয় রাষ্ট্রের আমানত, এখানে হাত দেওয়া যাবে না। তাহলে আপনি একদিকে কাকে দমন করবেন? আপনি তো যখন কি দমন করবেন এবং জিরো টলারেন্স বলবেন দুর্নীতির ব্যাপারে, কাউকে ছাড় দেবেন এবং মোটা দাগের কাউকে আর অন্যদেরকে আপনি চুনোপুটি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, তাহলে তো সমান হলো না। তাহলে এটা কেন করা হচ্ছে? এটা যেটা পারসেপশন মানুষের কাছে, যে এরাই হচ্ছে সরকার, এরাই হচ্ছে টিকিয়ে রাখে, এদের হাতেই হচ্ছে জিম্মি বাংলাদেশ, এবং এই যে রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সব কিছু হচ্ছে এরাই হচ্ছে নিয়ন্তা। এই কারণে এইসব জায়গাগুলোতে টাচ করা হয় না। শেয়ার বাজারে আমি দেখলাম যে একজন বিশিষ্ট ব্যক্তি সোহরাব হাসান এবং আরেকজন সাক্ষাৎকার নিল। তিনি বলছেন যারা শেয়ার বাজার ধ্বংস করলো, আজকে তারা হচ্ছে ব্যাংকটাও ধ্বংস করার পায়তারা করছে। তো কারা শেয়ার বাজার ধ্বংস করছিল সেই নামগুলি আমরা জানি, আমি এখানে উচ্চারণ করতে চাই না। তাদেরকে দেখি যে সৌদি আরবে তারা ধ্যানে বসে গেছেন, দোয়া খায়ের করছেন। তো তাহলে তাদেরকে তো ইঙ্গিত করেই তো বলা হচ্ছে, তাহলে শেয়ার বাজারের ওই তদন্তটা হলো না। এখন ওই শেয়ার বাজার আলারা হচ্ছে ব্যাংকের সঙ্গে যুক্ত। তাহলে আপনি তো পরিষ্কার, তো আমরা এমন তো না যে খুব মানে আমরা চিনতেছি না, জানতেছি না, সবই আমরা দেখছি, বুঝতেছি। কিন্তু যা রেসপন্স করার কথা, যে বিষয়টা সামনে আনবে, যে স্বচ্ছ থাকবে, বলবে যে না এগুলোর সাথে আমাদের কোনো রকম সংশ্লেষ নাই, সেই অ্যাকশনটা তো আমরা দেখি না। তাতে মনে হয় কি যে এই গুটি কয়েক মানুষ পুরো আমাদের রাজনীতি, পুরো অর্থনীতি টিকিয়ে রাখে, এবং এই কারণেই আমাদের ওই যে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। কারণ নির্বাচনের পট পরিবর্তন হলে অনেক কিছু প্রশ্নের মুখোমুখি হইতে হবে,
এই মুখোমুখি যাতে না হয় সেই জন্য আমরা 5 বছর পর পর শুধু ছলাকলা দেখতেছি এবং একই শাসন ব্যবস্থা দীর্ঘদিন থাকাটা অন্যায় আমি বলি না, কিন্তু সেটা প্রপার নির্বাচনের মাধ্যমে হইতে হবে। সেটা যদি না হয় তখন তো মনে হয় যে কিছু মানে কি বলে মাফিয়া, তারা পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে, তারা পরিচালনা করছে, তারা কখনো চায় না বাংলাদেশের সুশাসন, তারা চায় না গণতন্ত্রের শাসন ব্যবস্থা, তারা চায় না বিচার ব্যবস্থার একটি স্বাধীন একটি অবস্থান। জি, মেজজুলুর রহমান, আপনি শুনছিলেন এবং একই সঙ্গে পাহাড়ের কথা বলতে চাইছিলেন। জি, ওই উনিও প্রথমে একটু টাচ করেছিলেন যে কয়েকটা ঘটনা সুইপিং করছে, একটার পর একটা আসছে, সেই পাহাড়ের ব্যাপারটাই এখানে আসছে। কেএনএফ নিয়ে আমরা সাম্প্রতিককালে যেগুলো দেখলাম এটা সবাই জানে, বাট এখানে কিছু আমি নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে, যেহেতু ওখানে আমার চাকরি করার অভিজ্ঞতা আছে, প্রথমত যে ফার্স্ট দেখেন তারা একটা ফেসবুকে পেজে জানান দিল যে আমরা নড়ে চড়ে বসছি, আমরা প্রশিক্ষণ নিয়ে আসছি, আমরা অমুক নিয়ে এই এলাকায় এই যে 6টা-9টা উপজেলা নিয়ে এখানে আমরা স্বায়ত্তশাসন চাই, এইটা রাজ্য আলাদা অঙ্গরাজ্য করতে চাই। এইটা সরকার বা কেন অ্যালাউ করলো? এই পেজটা বা সেখানে গেল কীভাবে, থাকলো বা কেন? একটা প্রশ্ন। আরেকটা দেখেন যে পরবর্তী ঘটনাগুলো বলি, যে ওখানে একটা শান্তি আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। তো ওটার পিছনে আমি পরে আসবো, তার সামনে একটু এগোই। সেটা হলো যে ঘটনাগুলো হয়েছে দেখেন সিরিজ, 1-2 দিন পর পর। প্রথমে তারা পুলিশ বাড়িতে আক্রমণ করলো, তারপরে পুলিশ বাড়ি থানায় গুলিবর্ষণ করলো, ব্যাংক ডাকাতি করলো, ব্যাংকের ইয়েকে নিয়ে গেল। এর আগে নিরাপত্তা বাহিনীর সাথেও তাদের দু একটা সংঘর্ষ হয়েছে। এতগুলো ঘটনার পরে আমরা এত নিশ্চুপ থাকলাম কেন? আমি নিরাপত্তার দৃষ্টি থেকে যদি বলি যে এখানে হয়তো সবাই একটু ক্যাজুয়ালভাবে নিয়েছে যে এটা বড় ধরনের কোনো কিছু না। সেটা নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে যদি দেখি যে জনাব ফিরোজি ক্যান হেল্প মি, যে স্পিল ওভার যে ইফেক্ট আমরা বলি, যে মায়ানমারের যে চীন ইয়েতে স্টেটে, সেখানে মোটামুটি তারা বেশ শক্তিমত্তা নিয়ে আছে। ওখানে জান্তা সরকারও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এরা আবার এ পাশে আছে, মিজোরামে আছে কিছু, মেঘালয়ে কিছু আছে, ভারতে। তো সেখানেও কিন্তু অসন্তোষ বিরাজ করছে। এমনকি মনিরামপুরে সেখানে 60-70টা অস্ত্র কিছুদিন আগে লুট করে নিয়ে গেছে, সেখানে আর্মি তাদের মোতায়েন করতে হয়েছে। তো এই দুই সাইডে এইরকম একটা অস্থিরতা যেখানে আছে, সেখানে আমার মনে হয় আমাদের গোয়েন্দা এবং যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের কোথাও আমার মনে হয় নিরাপত্তার কোনো একটা ঘাটতি ছিল বা গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল। যেমন আমরা যখন কাজ করেছি তখন ওভারঅল কমান্ডটা ইলট্রাক্সে জানেন আর্মির কাছে ছিল, প্রশাসন সিভিল প্রশাসনও কোঅর্ডিনেট করে কাজ করতে হতো, রিজন কমান্ডার জিওসি সবাই জানতো কোথায় কি হচ্ছে, আর প্রশাসনও ঠিক সেইভাবে কাজ করতো। আর দীর্ঘদিন সেখানে প্রায় 30-40 বছর আর্মি অপারেশন করেছে। তাদের একটা গণলাইন বলেন বা র্যাপো বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, কোন পাড়ায় কোন পঞ্জিতে কে আছে, কোন সড়ায় কে আছে, সবার সাথে জানাশোনা হয়ে যায়, আর তাদের তথ্য দেওয়ার সব কিছু একটা র্যাপো হয়ে যায়। সেইটা কাট আপ হয়েছে। সেটা কাট আপ হয়েছে কেন? শান্তি চুক্তির জন্য আমরা সেখান থেকে আর্মিকে তুলে নিয়ে এসছি। তো আর্মিকে তুলে আনার পরে যেটা হয়েছে যে হ্যাঁ, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল, সেখানে অনেক বছর হয়ে গেল, চুক্তি হয়েছে তো আমরা 30 বছরের কাছাকাছি, তাই না? তো তাদের অনেক বড় বড় কিছু সমস্যার সমাধান হয়নি। সমস্যার গোড়ায় যদি আপনি জিলুর ভাই না যান, তাহলে সমাধান উপরে পানি ঢাললে হবে না। যেমন তাদের বড় সমস্যা হচ্ছে ভূমি, আর ভূমি একটা জটিল বিষয়। তা যারা ওইদিকে চলে গেছিল, এখানে ভূমি অন্যরা নিয়ে গেছে, বেচাকেনা হয়ে গেছে, এই ধরনের অনেক ব্যাপার আছে। ভূমি কমিশন যদিও করেছে, বাট এটা একটা জটিল ইস্যু, সে সময় লাগে। তো কত সময়, সেটাও তাদের একটা ধৈর্যের ব্যাপার আছে, সেটাও তাদের কতদিন বুঝায় রাখতে পারবেন। তারপর হচ্ছে কর্ম, তারপর তাদের সেখানে যে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, অন্যান্য ভূমি এই দেশের তুলনায় তারা অনেক নিম্নগামী বা পিছনে আছে। তো সেই জায়গা থেকে তুলে আনার জন্য তাদের প্রায়োরিটি কী দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে ওখানে একটা বড় ফ্যাক্টর যে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী তৈরির, সেটা হচ্ছে ট্রেন সুবিধা।
এই ধরনের জঙ্গল, এই ধরনের পাহাড়ি এলাকা, হিলি এলাকায় সাধারণভাবে ল এনফোর্সিং এজেন্সি অপারেশন করা খুব ডিফিকাল্ট। তো তারা গাছের সাথে, মাটির সাথে, গর্তের সাথে, ঘরের সাথে মিশে যেতে পারে, এই সুবিধাটা তারা নেয়। সুতরাং এইটা যখন আর্মি উইথড্র করা হয় তখন নিরাপত্তার দিক থেকে আমরা অনেকেই বলেছিলাম যে আস্তে আস্তে আস্তে, তো তারা তখন বলছে না যে আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশনে চুক্তি করেছে আর্মি আস্তে আস্তে উঠে আনতে হবে যাতে তাদের স্বাধীনতা বিঘ্নিত না হয়। সেটাও একদিকে তাদের দিক থেকে ঠিক আছে, বাট পাশাপাশি আমার এটাও ভাবতে হবে আমার সার্বভৌমত্ব হুমকির মুখে রেখে আমি কি চুক্তি করব, নাকি ওই আমার এক লিডারের একটা কথা বলছিল যে আমার আত্মীয়র দরকার আছে কিন্তু নিজের মাকে অন্যের সাথে নিকা দিয়ে তো আত্মীয় বানানো যাবে না। সুতরাং আমার সার্বভৌমত্ব তো আমি অন্য কোথাও কম্প্রোমাইজ করতে পারবো না। এখন যে অবস্থা এখানে আসছে, আমার মনে হয় যেখানে আমাদের ঘাটতি আছে এটা নিয়ে বিচার বিশ্লেষণ করে নতুন করে সাজাতে হবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে এই যৌথ বাহিনী অপারেশন অলরেডি শুরু হয়েছে। আপনি যেহেতু সেখানে ছিলেন এক সময়, আসলে কি পাহাড়কে মানে শান্ত করা বা পাহাড়ের যারা অধিবাসী তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে এসে একটা স্বাভাবিক পরিস্থিতি করার কোনো সুযোগ নেই, আপনার কি মনে হয়? না, ওই মেইন ইয়েতে মানে খুব অল্প কথা, আমার হাতে সময় নেই, জাস্ট আমি 1 মিনিট ওখানে রেখেই তাদের কিছু সুযোগ সুবিধা বাড়াতে হবে। যেমন কিছু কিছু এনজিও এখনো অনেক কাজ করে, যেমন কিছু পাওয়ার তারা পাচ্ছে, পানি তারা পাচ্ছে, বেশ কিছু আগের তুলনায় আমরা যখন কাজ করেছি তখন তো আরও খারাপ অবস্থা ছিল, তো সেটা আছে। তাদের কিছু কিছু চাকরিতে আসছে, তাদের কিছু কোটাও আছে, কিন্তু সেটা ইট ইজ নট সাফিসিয়েন্ট। যেহেতু তারা আমরা একই ভূমির, তো তারা যাতে কোনো রকমের হতাশায় না ভোগে, যে ইয়াং ছেলেপেলেরা যদি কাজ না করে বেকার থাকলে খুব ডিফিকাল্ট ওখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বাংলাদেশে এত এত বড় বড় শিল্প গোষ্ঠী আছে, সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে। সেটা আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত যৌক্তিক কথা, সরকারকে সেদিকে নজর দিতে হবে। আর এই যে ছেলে দেখেন কিছু কিছু এনজিও ওখানে কাজ করে, ওই বেলটা ওখানে দেখবেন যে খ্রিস্টান ধর্ম অবলম্বীরা, এখানে এই যে ছেলেটা নাথান বম, সে আমাদের ফাইন আর্টের এখানে সে অনার্স টনার্স পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপর সে প্রথমে এখানে পাহাড়ি ছাত্র সংসদের কি নেতা টেতা ছিল, তারপরে কি হয়েছে সে ওখানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এনজিও করছে, সেখানে পয়সা কড়ি হাতে আসছে। তারপরে সে ওই পারে তার লোক পাঠিয়েছে, প্রশিক্ষণ করা এনেছে, এগুলো কম বেশি আমাদের লোক যেত। আমাদের ল এনফোর্সিং এজেন্টরা কাজ করতে পারে নাই, কারণ ওরা দে আর গিভিং ডিলেইং ব্যাটল, যে ইন দি নেম অফ পিস ডায়ালগ তারা তলে তলে প্রিপারেশন নিচ্ছিল। আর ডায়ালগ যখন হয় তখন তো শর্ত থাকে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না, কাউকে অ্যাপ্রেন্ট করা যাবে না, কাউকে চেস করা যাবে না, সেই সুযোগে এই কাজগুলো করেছে। বাট সবচেয়ে বড় যে প্রশ্ন জাতি করবে, একটা প্রশিক্ষিত বাহিনীকে এই আমার দুঃখ কষ্টের ভিতরে দিয়ে বেতন দেওয়া হয়, হাতে অস্ত্র থাকলো, অস্ত্র নিয়ে গেল, তখন এই ট্রেনিং দেওয়া হলো, এই বেতন দেওয়া হয়, এই রেশন দেওয়া হয়, ইউনিফর্ম দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, তাহলে এতগুলো অস্ত্র নিয়ে গেল কই? একটা দুটো গুলি তো ফোটাতে পারলো না। জি, ধন্যবাদ। আমি তো একজন ইউনিফর্ম মানুষ, আমার অস্ত্র যাওয়ার আগে তো আমি তো একটা মেরে দেবো, আমি মরে যাবো। আমার অস্ত্র সামগ্রিকভাবে সবগুলো সংকটের সমাধানের পথ কি আসলে? এইটা আসলে যতক্ষণ পর্যন্ত একটা জবাবদিহিমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই যে অনেকগুলো আমরা এই আলোচনার কিন্তু অনেকগুলো বিষয় সামনে থাকলো যেগুলির উত্তর কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমরা তো অথরিটি না। যারা অথরিটি তারা যদি প্রয়োজন মনে করে দেবে, নাহলে দেবে না। তাদেরকে যে কাছ থেকে জবাব চাওয়ার মতন কোনো ভারসাম্যমূলক যে একটা ব্যবস্থা বা সংস্থা, কোনো কিছুর অস্তিত্ব নেই, যার জন্য একটা ফ্রি স্টাইল, এবং এইটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়বে। আপনি যদি দেখেন এই যে সামনে যে নির্বাচনগুলি আসতেছে, এই যে উপজেলা নির্বাচন, যেটা 15ই এপ্রিলের নমিনেশনের পর থেকে বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, এবং এখানে বিএনপি লাগবে না, বিএনপি দূরে আছে। আমি এক অর্থে আমি মনে করি যে এই সংঘাতের থেকে দূরে থাকাটাই ভালো। এখন যে পরিস্থিতিটা তৈরি হবে, প্রতিটা উপজেলায় 5 জন 7 জন করে তারা তাদের শক্তি, তাদের অর্থ, এবং যারা এমপি হিসেবে যারা হারছে তারা আবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নামবে। ফলে আপনি দাঙ্গা হাঙ্গামাটা একদম নিচের স্তরে নামায় দিচ্ছে। আজকে তো এটা আসছে, আপনি যেটা বলছেন পত্রিকায় লিখছে শালি, শালা, বাগ্নে, ভাই, হ্যাঁ,
এখন যেটা হবে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কেন আপনি কাকে করবেন এবং তখন প্রশাসন মানে কাকে থামাবে আর কাকে করবে, ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর মূল কারণটাই হচ্ছে ওই যে আপনি মানে এমন একটা শাসন ব্যবস্থা করছেন যেটা একদলীয়, একতরফা, যার কোনো জবাব নেই, কোনো ভারসাম্য নেই। আজকে রাজনৈতিকভাবে যেই ডেভেলপমেন্টটা যদি না আমরা ঘটাতে পারি, এখানে যদি সবারই যদি একটা পার্টিসিপেশন যদি থাকতো আজকের সকল তৃণমূল থেকে একেবারে জাতীয় সংসদ পর্যন্ত, তাহলে কিন্তু আজকে এই বিশৃঙ্খল একটা অবস্থা হতো না, রাজনৈতিকভাবে নির্বাচনগুলো হতো এবং সবাই মনে করতো যে না আমাকে একটা জবাব দিতে হবে। এখানে তো জবাব দেওয়ার তৃণমূল পর্যায়েও কেউ নেই, সবাই তো কামড়াকামড়ি মারামারি, এক একটা মাফিয়া হয়নি। আপনি দেখেন বগুড়ার শাহজাহানপুরের থানায় তার লোককে নিয়ে আসছে বলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 50-60 জন নিয়ে এসে থানা হামলা করে তার আসামিকে বের করে আনতে গেছে, তারপরে পুলিশের সাথে ক্লাশ হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে এই কারণেই ওই যে গণতন্ত্রহীনতা। আপনাকে কোনোভাবেই হোক না কেন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে, নতুবা নানামুখী সংকট আমরা ফেস করতেই থাকবো। মেজর জিল্লুর রহমান। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যদি আপনার জবাবদিহিতা না থাকে সেখানে তো ওই একজনই এক দলই যা করে সেটাই হয়ে যায়। আর আমি দলের চাইতে বড় যেটা দেখি, আমি একটু সুযোগ বা সৌভাগ্য পেয়েছি যে অনেকগুলো রাষ্ট্রপ্রধানের সাথে, সরকার প্রধানের সাথে আমার কাজ করার, খুব ক্লোজ অ্যাসোসিয়েটে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যা দেখি যে এখন দল না, এখন একজনই মাননীয় প্রধানমন্ত্রী, উনি যা চান এনারা বোঝে। কারণ ওই আগে গণক ছিল না, হাত দেখে গুনে টুনে বলতো, আর এখন রাজনীতি যারা করেন ওনার আশেপাশে এনারা কিন্তু মুখ, চেহারা মণ্ডল গণক হিসেবে পরিচিত। ওনার তাকায় দেখে যে উনি কি চান, ওনার বুঝে ফেলে, ঠিক তাই হয়, মানে উনি যা চান তাই হবে, রাইট অর রং ডাজন্ট ম্যাটার। মানে এখন রাজনীতিবিদদের চেয়ে গণকের সংখ্যা বেশি। হ্যাঁ, গণকের সে জানে যে আমি যদি এখানে এটা বলতে যেত আমি সরে যাব। তো একজনই যা চাচ্ছে তাই হচ্ছে। তো এই সিস্টেম থেকে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক, ওনার বয়স হয়েছে, অনেক সিনিয়র, আস্তে আস্তে কাউকে ওইভাবে তৈরি করে একটু সুযোগ দিয়ে আরও কাউকে সামনে এনে একটু লিবারাল ডেমোক্রেটিক একটু প্রসেসটা প্র্যাকটিস করলে মনে হয় যে আমাদের জন্য, জাতির জন্য মঙ্গল হতো। তা নাহলে দেখেন যে উনি যেদিন রিটায়ার্ড করবে তা ওনার কাছাকাছি তো কেউ নাই। যে ধরে নিলাম আপনি বলছেন এক দলের, সেই দলেরই দেখেন উনি যেভাবে যে প্রভাব, যে অভিজ্ঞতা, যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা, ওরকম কাছাকাছি কাউরে আমরা দেখছি না। তো সেই জায়গা থেকে আমি এইভাবেই দেখি যে একজনের শাসন চলছে, এটা কোনো দল না। কারণ উনি যেদিকে থাকাবে সেই হয়ে যাবে। তা নাহলে আপনি যদি দল বলেন, আমার প্রিয় একজন জেনারেল ছিল, আমার সহকর্মী, আমি খুব শ্রদ্ধা করি, খুব জ্ঞানী মানুষ, জেনারেল ইব্রাহিম সাহেব, উনি একটা মক্ষম উদাহরণ। দেখেন উনি দল করে, ওনার নিজের একটা দল আছে, ওনার নিজের একটা কনস্টিটিউয়েন্ট আছে। দল কোথায়, কনস্টিটিউয়েন্ট কোথায়, ওনাকে পার্সেল করে দিলেন ইয়েতে কক্সবাজার, উনি গেলেন, চলে গেলেন। তো সুতরাং এই যে বিষয়গুলা, এটা কি ওই একজনই যা চাচ্ছে সেইভাবে। আজকে জনাব ফিরোজ সাহেব এখানে আছে, উনি যদি চায় যে না ফিরোজ সাহেবকে আমি তথ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্বে দিয়ে দেবো, তাতে সমস্যা নাই। তো ওনার রাজনীতি করার দরকার নেই, কারণ উনি তো টেকনোক্রেট, উনি তো তথ্য সংক্রান্ত সব কিছু ভালো বোঝেন। তো সেই দিক থেকে এখনই একটা সময় যে আপনি যেটা পয়েন্ট বলেছেন যে বিরোধীদের তেমন দেখছি না যে সংগঠিত করবে, আস্থা রাখতে পারছে না। আস্থা রাখতে পারছে না এ কথাটা আমি এইভাবে নিতে চাই না। আস্থা আছে, তো আমি তো না খেয়ে জেল খাটতে পারবো না। জনগণের কথা এটা যে আমি একজনকে সমর্থন করি যে এই মানুষটা ভালো, তো ভালো বলতে যে তো হয়রানি কে হতে চায়? সিম্পল যে আপনার প্রশাসন বলুন, পুলিশ বলুন, সমস্ত জায়গায় যে আপনি একটা উদাহরণ দিলেন যে 6 জন একদিকে আর 600 আর একদিকে, তো একটা জায়গায় যেখানে জাজমেন্ট হবে সেখানে আমরা মন্তব্য করতে চাই না, বাট মানুষের ধারণাটা কী হলো তাহলে? যে কোথা থেকে কোনো একটা
ইঙ্গিত নিশ্চয়ই আছে যে এটা এই হলে ভালো হয়, ঠিক সেইভাবে ভালো হচ্ছে। কোন ভালো হয়? দুইজন মানুষ, আমি একটা উদাহরণ দিই যে গ্রামে শেষ করতে হ্যাঁ একটা উদাহরণ দিয়ে একটু রস দিয়ে যাই। সেটা হলো যে গ্রামে দুইজন ইংরেজি শিখছে, তো দুই গ্রামে বলে আমাদের জন ভালো ইংরেজি জানে, আরেকজন বলে ভালো ইংরেজি জানে, প্রতিযোগিতা হবে কোন গ্রাম যেতে। এক টাউটের কাছে গেছে, তো সে অনেক চিন্তা ভাবনা করলো, শোন তোদের মোটা অপারেন্ডি করবি যে তুই ইংরেজি বলবি, ওর বাংলাও বলবে, আর ও তাই বলবে। তুই প্রথমে বলবি ও কি ইংরেজি জানে তাহলে সেইটা বুঝাই দিক, আই ডোন্ট নো মানে কি বলুক। তো সে লাভ দুইটা বলছে আমি জানি না, ও জানে না, ও ইংরেজিই জানে না। আমাদের অবস্থা তাই, আঙ্গুল দিচ্ছেন সেটা হয়ে গেছে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জিল্লুর রহমান এবং মিস্টার মোসাফফর ফিরোজ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আলোচনা করেছে, নানান সংকটের চিত্র আমার অতিথিরা বেশ ভালোভাবেই তুলে ধরেছেন। সমাধানের একটাই পথ, ওনাদের কথা আমার কথা নয়, সেটা হচ্ছে জবাবদিহিমূলক সরকার দরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, এর বিকল্প নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো সংকট থাকে না সে কথা ওনারা কেউই বলেন না, বা এ কথা কোথাও লিপিবদ্ধও নেই যে গণতন্ত্রই একমাত্র পথ সমাধানের। কিন্তু এর চাইতে বিকল্প কোনো, এর চাইতে উন্নত কোনো পন্থা নেই। কাজে সমাধানের জন্য একটাই পথ, সেটা হচ্ছে যে দেশে এটি জনগণের সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটি ওনাদের বক্তব্য। আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।